এক্সকিউজ মি, প্রেগনেন্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নেই তো? হেই, কি অবস্থা সবার? এবার ঈদের সবচেয়ে হাইপ তোলা মুভি রাক্ষসের গল্পে আপনাকে স্বাগতম। প্যাচাল না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। এখন অবধি আমরা যেটা ভাবি নাই সেটা হলো এই মুভিতে সিয়াম একজন টিচার, তার নাম রুশো। স্মার্ট, ড্যাশিং লোক আর স্বভাবে বেশ কড়া একজন শিক্ষক সে। তার চুপচাপ স্বভাবের কারণে ছাত্রছাত্রীদের মনে সবসময় একটা ভয় কাজ করে। তো একদিন ক্লাস চলাকালীন রুশো জানতে পারে কলেজের এক বখাটে ছেলে এক ছাত্রীর গোপন জিনিস পড়া দুষ্টু ছবি এঁকে তাকে ব্ল্যাকমেল করছে। এটা শুনেই রুশোর মটকা গরম হয়ে যায় এবং সে ওই ছেলেটাকে ধরে কলেজের সবার সামনে এমনভাবে উচিত শিক্ষা দেয় যে ছেলেটি চিরতরে পঙ্গু হয়ে যায়। এমনিতেই স্টুডেন্টরা রুশোকে ভয় পেত, এবার সেই ভয়টা আরও বেড়ে যায়। কলেজে রুশোর উপস্থিতি ছিল ওয়ান ম্যান আর্মি। নতুন বছরে নতুন সব স্টুডেন্ট ভর্তি হওয়া শুরু করে। তাদের মধ্যেই একজন এই গল্পের নায়িকা জুলিয়েট। দেখতে ভীষণ সুন্দরী, কিন্তু পড়াশোনায় একদমই কাঁচা। বেশ চঞ্চল আর চটপাট স্বভাবের মেয়েটা। কলেজে সবাই তাকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। জুলিয়েটের সেদিকে কোনো নজর নাই, তার নজর একজনের দিকে, রুশো স্যার। সে সারাক্ষণ রুশো স্যারকেই দেখে। মজার ব্যাপার হলো এই তাকানোটা প্রেমে পড়ার তাকানো না। যেহেতু সে ব্যাড স্টুডেন্ট, তাই জুলিয়েটের প্ল্যান হল রুশো স্যারকে প্রেমের ফাঁদে ফেলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া। তো জুলিয়েট নানাভাবে ইশারা ইঙ্গিতের মাধ্যমে রুশোকে পটানোর চেষ্টা করে। রুশো সবকিছুই খেয়াল করে, কিন্তু জুলিয়েটকে একদমই পাত্তা দেয় না। জুলিয়েটও নাছোড়বান্ধা, সে কোনোভাবেই হাল ছাড়ে না। একদিন রুশো ক্লাস শেষে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে। তখন জুলিয়েটও তার সাথে যেতে চায়, যেন তাকে বাসায় নামিয়ে দেয়া হয়। প্রথমে রুশো না করলেও জুলিয়েটের অনুরোধে সে আর না করতে পারেন না। এরপর যাওয়ার পথে জুলিয়েট আবারও দুষ্টামি শুরু করে। দুষ্টু দুষ্টু ইঙ্গিতের মাধ্যমে রুশোকে সিডিউস করার চেষ্টা করে, যেটা দেখে এবার রুশোর মধ্যেও কারেন্ট উঠে যায় আর বিদ্যুৎ গতিতে জুলিয়েটকে ধরে তার ঠোঁটে সুধা পান করতে থাকে। কিন্তু জুলিয়েট তো এতটা নিচে নামতে চায়নি। তার উদ্দেশ্য ছিল শুধু স্যারকে পটানো। সে কোনো মতে রুশোকে ছাড়িয়ে নিয়ে বলে, আমি আসলে আপনাকে সেভাবে পছন্দ করি না। আপনাকে পটানোর ট্রাই করেছিলাম শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার আশায়। এছাড়া আমি আপনাকে ভালোবাসি না। এই সবটাই ছিল ফান। কিন্তু রুশো তো অলরেডি জুলিয়েটের প্রতি আসক্ত হয়ে পড়েছে। আসলে রুশো শুরু থেকেই জুলিয়েটকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু উপরে কোনো পাত্তা দেয়নি, কারণ সে একজন টিচার আর জুলিয়েট তার স্টুডেন্ট। সে একজন আদর্শ শিক্ষক থাকা ট্রাই করেছে, কিন্তু যখন জুলিয়েটের দিক থেকেই প্রথম ইশারা পেল এবং সে নিজেও রাজি হল, তখন দেখল সবটাই আসলে মিথ্যা। যাই হোক, রুশো তো চুপচাপ থাকার পাত্র নয়। সে জুলিয়েটের উপর চরমভাবে অধিকার দেখানো শুরু করে। জুলিয়েট যেখানে যায় সেও সেখানে যায়। কলেজে রুশো জুলিয়েটের উপর এক প্রকার প্রভাব বিস্তার করতে থাকে। এবার জুলিয়েটের ইগনোর দিন দিন রুশোকে আরও বেশি দুর্বল করে ফেলে। একদিন রুশো জুলিয়েটকে সারপ্রাইজ দিতে তার বাসায় চলে যায়। বাসায় গিয়ে জানতে পারে জুলিয়েট বাসায় নেই। তাই সে জুলিয়েটের বান্ধবী রিতাকে ফোন করে, জানতে চায় জুলিয়েট কোথায়। যেহেতু টিচার জিজ্ঞেস করেছে, তাই রিতা মিথ্যে বলতে পারে না। রিতা বলে যে জুলিয়েট ওই এলাকার নামকরা ডন সোহেল মণ্ডলের কাছে গেছে, কারণ অনেক আগে থেকেই জুলিয়েট তাকে ভালোবাসে। তার সাথে বাইরে ঘুরতে গেছে। তার ফ্রেন্ডরা সবাই এ ব্যাপারে জানে। এই কথা জানার পর রুশোর মাথা খারাপ হয়ে যায়। সে এমনিতেই অত্যন্ত রাগী একজন মানুষ। জুলিয়েটের এই কর্মকাণ্ড রুশোর রাগ আরও বাড়িয়ে দেয় এবং সে জুলিয়েটের বাড়ির সামনেই জুলিয়েটের আসার জন্য অপেক্ষা করতে থাকে। অনেক সময় পেরিয়ে গেলেও জুলিয়েট আসে না। দীর্ঘ অপেক্ষায় রুশোর রাগ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এর মধ্যে জুলিয়েট বাসায় ফিরলে রুশো তাকে দেখে রাগে গজগজ করতে করতে বলে, মানুষ বলে নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি না, নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে। এই অবধি বলেই জুলিয়েটকে কিছু বলার সুযোগ না দিয়ে রুশো তাকে মারা শুরু করে। মারতে মারতে যখন হাঁপিয়ে যায়, তখন সে আবার বলে, তোরা আসলে টাকা পেলেও কুত্তার পা চাটতেও দ্বিতীয়বার ভাববি না। ওই সোহেল মণ্ডলের কাছে অনেক টাকা আছে বলে আজ তুই তার সাথে আছিস। কাল অন্য কেউ আসলে আবার তার কাছে যাবি। তোদের মতো মেয়েরা এমনই, যারা আসলে শুধু টাকায় বড় করে দেখে। পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝতাম। তোরে ভালোবেসে আমি এমন একটা জায়গায় চলে গেছিলাম যে তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। এই বলে চোখের পানি মুছতে মুছতে চলে যায় রুশো। এ কারণেই রুশোকে বলা হয় রাক্ষস। মার খেয়ে জুলিয়েট রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে তাকে সেভাবেই রেখে রুশো সেখান থেকে চলে যায়।
রুশো চলে গেলে জুলিয়েট রক্তাক্ত অবস্থায় মেঝেতে শুয়ে বলতে থাকে, আমি আসলে ডাবল টাইমিং করিনি। নিজের ইচ্ছায় সোহেল মণ্ডলের কাছে যায়নি, সে আমাকে ব্ল্যাকমেল করছিল, তাই যেতে বাধ্য হয়েছিলাম। জুলিয়েটের এই কথাগুলোতে বোঝা যায় সে আসলে রুশোকেই মন থেকে ভালোবাসে, কিন্তু রুশো সেটা জানতেই পারল না। উল্টো তাকে ভুল বুঝে তাকে নির্মমভাবে আঘাত করে চলে গেল। ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে মনের দুঃখ ভুলতে রুশো মাস্টার চলে যায় ডান্স ক্লাবে। সেখানে ছোট কাপড় পরা রমণীর সাথে প্লাস মাইনাস ডান্স করে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। জুলিয়েট অনেকটা সুস্থ হয়ে ওঠে। তখন সেই সোহেল মণ্ডল আবার জুলিয়েটের দিকে নজর দেয়। অনলাইনে জুলিয়েটের ছবি দেখে তার উপর দুষ্টু নজর দেয়। সেদিন তার ভেতরে এতটাই কারেন্ট উঠে যায় যে মনে মনে ঠিক করে আজকে তার জুলিয়েটকে লাগবেই। তাই তার বিশ্বস্ত সহযোগী জিল্লুকে পাঠায় জুলিয়েটকে তুলে আনতে। এই জিল্লু কিন্তু বরবাদের জিল্লু না। তো জিল্লু সোহেল মণ্ডলের আদেশ পেয়ে জুলিয়েটকে তার বাড়ি থেকে সোহেল মণ্ডলের কাছে তুলে নিয়ে আসে। জুলিয়েটকে সামনে থেকে দেখে সোহেলের আরও বেশি কারেন্ট উঠে যায় এবং সে সরাসরি তাকে দুষ্টু প্রস্তাব দেয়। কিন্তু জুলিয়েট শুধু রুশোকেই ভালোবাসে, তাই সোহেল মণ্ডলের প্রস্তাবে না করে দেয়। সেই সাথে তাকে বাসায় দিয়ে আসতে বলে। সোহেল মণ্ডল এবার জুলিয়েটকে হুমকি দেওয়া শুরু করে। সে বলে তার এই প্রাসাদের নিচে অনেক মেয়ের লাশ পুঁতে রাখা আছে। শুধু তাই নয়, পুঁতে রাখার আগে সবাইকে সে টেস্ট করেছে। এখন যদি জুলিয়েট রাজি না হয় তার সাথেও একই কাজ করা হবে। জুলিয়েট বুঝতে পারে পরিস্থিতি যত সামনে আগাচ্ছে সবকিছু ততই ঘোলাটে হচ্ছে। তাই জুলিয়েট সেখানে থাকা সোহেল মণ্ডলের দাদির কাছে ছুটে যায় এবং তাকে বাঁচানোর জন্য দাদির কাছে কাকুতি মিনতি করতে থাকে। কিন্তু তাতে কোনো লাভ হয় না। এই বুড়ি সোহেল মণ্ডলের থেকেও বেশি দুষ্টু। শুধু দুষ্টু নয়, বড় একজন ভিলেনও। নাতির আনন্দের জন্য সে সব কিছু করতে প্রস্তুত। বুড়ি জুলিয়েটকে আর কি বাঁচাবে, উল্টো গান দেখিয়ে জুলিয়েটকে ভয় দেখায় তার নাতির প্রস্তাবে রাজি হওয়ার জন্য। নিরুপায় হয়ে জুলিয়েটকে সোহেল মণ্ডলের বাড়িতেই বন্দিদিন কাটাতে হয়। এরই মধ্যে সুযোগ বুঝে একদিন সোহেল তার দল বল নিয়ে জুলিয়েটের সাথে দুষ্টু কাজ করে ফেলে, অর্থাৎ গণধর্ষণ। মূলত সোহেলের এইটাই প্ল্যান ছিল, আর সে একবার যে মেয়ের দিকে তাকায় তাকে শেষ করেই ক্ষান্ত হয়। তো জুলিয়েটের সাথে এই কাজ করার পর তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে চলে যায়। এর মধ্যে রুশো জুলিয়েটের এমন নির্মম পরিণতির খবর পেয়ে তার কাছে ছুটে আসে এবং জুলিয়েটকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার পর মারাত্মক জখম হয়ে কাতরাতে থাকা জুলিয়েটের পাশে বসে রুশো প্রতিজ্ঞা করে সোহেল মণ্ডলকে মেরে তার রক্ত দিয়ে সে গোসল করবে, আর গোসল করার পর আমি তোমাকে বিয়ে করব। সে জুলিয়েটকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। এবার রুশো একটা বালতি আর বন্দুক নিয়ে সোজা চলে যায় সোহেল মণ্ডলের আস্তানায়। সামনে যে আসছিল রুশোর গুলিতে সেই উড়ে যাচ্ছিল। তারপর রুশো এবং সোহেলের সাথে সামনাসামনি ফাইটিং শুরু হয়। এই ফাইটে সোহেল মণ্ডল রুশোর সাথে একদমই বেড়ে ওঠে না। প্রচণ্ড মার খেয়ে সোহেল মণ্ডল আধমরা হয়ে পড়ে যায়। এবার রুশো তার টুনটুনিতে গুলি করে, যেটা দিয়ে তার প্রাণের জুলিয়েটের সাথে দুষ্টামি করেছে। সোহেল মণ্ডল সোজা ওপারে চলে যায়। তবে এই সময় সোহেল মণ্ডলের এক চেলা, মুভিতে যার নাম জিল্লু এবং বাস্তবেও তার নাম জিল্লু, যারা পুরনো দিনের নাটক দেখেছেন তারাই জিল্লুকে চিনবেন। তো জিল্লু উঠে বসে আর রুশোর দিকে নিশানা করে। তখন রুশো চিৎকার দিয়ে বলে, এবার আমাদের সেই ভাইরাল জিল্লু সামনে আসে আর তাকে খায়া দেয়। প্রশ্ন হলো, এখানে এই জিল্লুকে, সে কোথা থেকে এলো? সামনে এই উত্তর পাওয়া যাবে। যাই হোক, রুশো সোহেল মণ্ডলকে শেষ করে, রক্ত দিয়ে গোসল করে। তবে ঝামেলা এখানেই শেষ না। সোহেল যেহেতু একজন প্রভাবশালী লোক ছিল, রুশো তাকে মেরেছে। তাই রুশোকে মারার জন্য অনেকেই তার পিছু লাগে। আর তাই শত্রুকে শেষ করতে রুশো শিক্ষক থেকে হয়ে যায় গ্যাংস্টার। সোহেল মণ্ডলের মতো লোককে মারার কারণে অলরেডি রুশোর ক্ষমতা সম্পর্কে সবাই জেনে গিয়েছিল। তাই অনেকেই তার দলে চলে আসে। এবার থেকে রুশো শিক্ষকতা বাদ দিয়ে হয়ে যায় ফুল টাইম গ্যাংস্টার। ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে ওঠে সে। এখন রুশোকে দেখলে সবাই সালাম দেয়, কারণ এই রুশো অন্যান্য গ্যাংস্টারের চেয়েও বেশি প্রভাবশালী। এই পর্যায়ে আমরা দেখতে পাই রুশোর বাবা আলীরাজকে, যিনি দেশের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী কোম্পানির মালিক। দেশের বড় বড় লোকেদের সাথে তার ওঠা বসা। বরবাদ সিনেমায় আরিয়ান মির্জা মারা যাবার পর জিল্লু তার প্রাণের বসকে হারিয়ে একা হয়ে পড়ে।
তখন আলিরাজ নিজের ছেলের পিএস হিসাবে জিল্লুকে নিয়োগ দেয়। সেদিন রুসোকে বাঁচাতেই সোহেল মণ্ডলের আস্তানায় রুসোর বাবাই জিল্লুকে পাঠিয়েছিল। এদিকে রুসো যেহেতু এখন আন্ডারওয়ার্ল্ড ডন, তাই তার শত্রু তৈরি হয়েছে। তাই আলিরাজ নিজের ছেলের সুরক্ষার কথা ভেবে জিল্লুকে রুসোর বডিগার্ড বানায়। যদিও জিল্লু রুসোর বডিগার্ড হতে রাজি হয় না, কারণ সে তখনও আরিয়ান মির্জা অর্থাৎ শাকিব খানের প্রতি লয়াল ছিল, কিন্তু আলিরাজের অনুরোধে জিল্লু হয়ে যায় রুসোর বডিগার্ড। রুসো জিল্লুর মতো বিশ্বস্ত কাউকে বডিগার্ড হিসাবে পেয়ে খুশিই হয়। কিন্তু এর মধ্যে জুলিয়েটের সাথে রুসোর বিয়ে নিয়ে পরিবারের মাঝে ঝামেলা শুরু হয়। রুসো বিয়ে করতে চায় জুলিয়েটকে, কিন্তু রুসোর চাচা তার নিজের মেয়ের সাথে রুসোর বিয়ে দিতে চায়। এই নিয়েই দুই পক্ষের মধ্যে ঝামেলা লেগে যায়। তখন রুসো তার চাচাতো বোনের এক গোপন সম্পর্কের কথা ফাঁস করে দেয়। রুসোর কাছে নিজের মেয়ে সম্পর্কে এসব কথা শুনে কাকু ভীষণ রেগে যায় এবং সে রুসোর মা বাবাকে নিচু জাতের সাথে তুলনা করে অপমান করে কথা বলে। রুসো এই অপমান সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে রুসো তার বাবাকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে মিটমাট করে। তারপর রুসো জুলিয়েটকে হুইলচেয়ারে বসা অবস্থায় বিয়ে করে, কারণ জুলিয়েট তখনও অসুস্থ ছিল। এমন অবস্থায় রুসো জুলিয়েটকে বিয়ে করায় জুলিয়েট ভীষণ খুশি হয়। কিন্তু এই খুশির মধ্যে রুসোর কাকু বিয়েবাড়িতে এসে জুলিয়েটের অতীত ঘটনা তুলে ধরে তাকে বাজেভাবে অপমান করতে থাকে। এবার রুসো আর নিজেকে সামলাতে পারে না। সে সোজা তার কাকুকে হুমকি দিয়ে বলে, এরপর যদি আর কখনও আমাদের ব্যাপারে নাক গলাতে দেখি, তাহলে তো শরীরটা কুচি কুচি করে কেটে একদম মরিচ লাগিয়ে দেব। কোথায় কোথায় ব্যথা লাগবে তখন বুঝতে পারবেন। এমন হুমকি পেয়ে কাকু একদম চুপ হয়ে যায়। ওদিকে সোহেল মণ্ডলের আরও দুই ভাই ছিল। তারাও সমানভাবে প্রভাবশালী গ্যাংস্টার। এতদিন তারা জেলে ছিল। ভাইয়ের মৃত্যুর কথা জানার পর থেকে তারা রুসোকে মারার জন্য দিন গুনছিল। অবশেষে ভাই হত্যার প্রতিশোধ নিতে জেল থেকে বের হয় দুই ভাই। বড় ভাই সাফাত ছিল প্রচণ্ড হিংস্র, যে কিনা সারাক্ষণ সাথে একটা বাঘ নিয়ে ঘোরে। বাঘ নিয়ে ঘোরার একটা মজার ঘটনা আছে। ছোটবেলায় সাতাফ একবার চিড়িয়াখানায় বেড়াতে যায়। সেখানে একটা বাঘের বাচ্চা দেখে তার খুব মনে ধরে। তখন সেই বাঘের বাচ্চা পালার জন্য সাতাফ বায়না ধরে। সে সেটা নিয়ে যেতে চাইলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ রাজি হয় না। সাতাফও একদম নাছোড়বান্দা। সোজা আঙুলে ঘি না উঠায় সাতাফ ওই চিড়িয়াখানায় উপস্থিত সকল লোকদের মেরে বাঘের বাচ্চাটি নিয়ে এসেছিল। তারপর খুব আদর যত্ন করে পুষে বড় করা সেই ছোট বাচ্চাটা এখন বড় দানবে পরিণত হয়েছে। সাতাফ সেই বাঘ নিয়েই সবসময় চলাফেরা করে। তো তারা দুই ভাই জেল থেকে বাড়ি আসলে দাদি তাদেরকে সোহেল মণ্ডলের মৃত্যুর বদলা নিতে বলে। দাদির উস্কানি পেয়ে সোহেলের ছোট ভাই দেরি না করে সাঙ্গপাঙ্গ নিয়ে রুসোর বাড়িতে চলে যায়। রুসো তখন বাড়িতে না থাকায় রুসোর পুরো পরিবারকে নির্বিচারে মেরে ফেলতে থাকে। শুধু তাই নয়, সবাইকে যখন মারা হচ্ছিল তখন বুড়ি দাদি ভিডিও কলে সেই দৃশ্য লাইভে উপভোগ করছিল। সবশেষ তারা রুসোর বাবাকেও নির্মমভাবে মেরে ফেলে। রুসোর পরিবারকে এত সহজে মারতে পারার কারণ হল রুসোর চাচা সোহেল মণ্ডলের ভাইয়ের সাথে হাত মিলিয়ে তাদেরকে সাহায্য করেছে। অর্থাৎ রুসোর চাচাও নিজ হাতে সবাইকে মারতে থাকে। এর কারণ হল রুসো তার মেয়েকে বিয়ে করেনি। এজন্যই বলা হয় কাছের মানুষের বেইমানি খুব ভয়ানক হয়। আপনি পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে জিততে পারবেন, তবে যদি আপনার কাছের মানুষ শত্রু হয় তখন আপনি কখনোই জিততে পারবেন না। যাই হোক, রুসো এর মধ্যে বাড়ি ফিরে দেখে চারিদিকে তার সাজানো পরিবারের লাশ পড়ে আছে। চোখের সামনে পরিবারের লাশের স্তূপ দেখে রুসো একদম স্তব্ধ হয়ে যায়। সে চিৎকার করে বুক ফাটা আর্তনাদ করতে থাকে। এবার এক কঠিন প্রতিশোধের প্রতিজ্ঞা করে সে। ঠিক তখন সোহেলের ছোট ভাই দাদিকে ভিডিও কলে রেখে রুসোকে মারতে আসলে রুসো হিংস্র হয়ে সোহেলের ছোট ভাইকে নির্মমভাবে মারতে থাকে, যে দৃশ্য বুড়ি দাদি লাইভে দেখতে থাকে। সোহেলের ভাইকে মারার পর এবার রুসো তার নিজের কাকুর পিছু নেয়, কারণ এই ক্ষণিকের ছেলে কাকু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। একসময় কাকুকে ধরে ফেলে রুসো। পুরনো সেই প্রতিজ্ঞা অনুযায়ী সে কাকুর বুক চিরে সেখানে কাঁচামরিচ লাগিয়ে কাকুকে ওপারে পাঠিয়ে দেয়। মৃত ছোট ভাইকে দেখে বড় ভাই সাতাফ বাঘ নিয়ে সেখানে চলে আসে। কিন্তু সাতাফের এই পালিত বাঘ নামেই শুধু বাঘ, তার মধ্যে বাঘের মতো কোনো আচরণ ছিল না। তাই রুসোকে আর বাঘের সাথে লড়তে হয় না। সাতাফের সাথে লড়াই শুরু করে রুসো। একসময় কাকুকে ধরে ফেলে রুসো। পুরনো সেই প্রতিজ্ঞা অনুযায়ী সে কাকুর বুক চিরে সেখানে কাঁচা মরিচ লাগিয়ে কাকুকে ওপারে পাঠিয়ে দেয়। মৃত ছোট ভাইকে দেখে বড় ভাই সাতাফ বাঘ নিয়ে সেখানে চলে আসে। কিন্তু সাতাফের এই পালিত বাঘ নামেই শুধু বাঘ, তার মধ্যে বাঘের মতো কোনো আচরণ ছিল না।
তাই রুসোকে আর বাঘের সাথে লড়তে হয় না। সাতাফের সাথে লড়াই শুরু করে রুসো এবং খুব বাজেভাবে মারতে মারতে সাতাফকেও ওপারে পাঠিয়ে দেয় রুসো। এরই সাথে ৩ ভাইয়ের চ্যাপ্টার একদম ক্লোজ করে দেয় রুসো। সাতাফকে মারার পর বাঘটাকে সাথে নিয়ে রুসো আর জিল্লু বুড়ি দাদির কাছে হাজির হয় আর বলে, খুব তো নাতিদের নিয়ে বড়াই করেছিলি, আমাকে মারার জন্য নাতিদের পাঠিয়েছি। এখন কই তোর নাতিরা? সবাইকে একদম ওপারে পাঠিয়ে দিচ্ছি। এখন নিশ্চয়ই তোর আমাকে মারতে ইচ্ছে করছে। এই বলে রুসো তার হাতের বন্দুকটা দাদির হাতে তুলে দিয়ে বলে, নে, মনের ইচ্ছাটা পূরণ করে নে। বুড়ি ভীষণ রেগে গিয়ে গুলি করে দেয়, কিন্তু কোনো বুলেট বের হয় না। বুড়ি দেখতে পায় যে পিস্তলে আসলে কোনো বুলেটই নেই। রুশ বলে, এই অস্ত্র আমার বানার তৈরি করা, যেটা কখনোই আমাকে মারবে না। গল্পটা এখানেই শেষ না, বেশ কয়েক বছর কেটে যায়। এবার দেখা যায় রুসোর একটা মেয়ে হয়েছে। রুসো, জুলিয়েট আর তাদের ছোট রাজকন্যাকে নিয়ে সমুদ্র সৈকতে শান্তিতে সময় কাটাচ্ছিল। হঠাৎ সেখানে এক টাক মাথার রহস্যময় ভিলেন হাজির হয়। ট্রেইলার রিলিজ হওয়ার পর যাকে নিয়ে যে অনেক জল্পনা হয়েছিল, সে আর কেউ না, হুবহু দেখতে রুসোর মতোই একজন। দেখা যায় সে রুসোকে বন্দি করে শিকলে বেঁধে কুকুরের মতো টেনে নিয়ে যাচ্ছে, যেন পোষা কুকুর। এরপর রুসোর চোখের সামনে তার মেয়ে এবং জুলিয়েটকে ভয়ানকভাবে মেরে ফেলে। রুসোকেও মারাত্মকভাবে মেরে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, কিন্তু সেই আগুনে পুড়তে পুড়তেই ধ্বংসস্তূপ থেকে আবারও এক পোড়া চোখ নিয়ে জেগে ওঠে সে। অর্থাৎ রুসোর চোখে যে আগুন জ্বলছিল, সেই আগুন তার স্ত্রী কন্যা হত্যার প্রতিশোধ কিভাবে নিবে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে রাক্ষস 2 এর জন্য। সত্যি বলতে এই মুভিতে অনেক জায়গাতেই আপনার মনে হবে, আরে কোথায় যেন এমন দেখেছি। শেষের এই দৃশ্য দেখে কোনো কনফিউশন ছাড়াই হাসতে হাসতে বলে উঠবেন, এ তো অ্যানিম্যাল মুভির শেষের দৃশ্যের হুবহু মিল। বর্তমান সময়ে বাংলাদেশে দারুণ দারুণ সব মুভি তৈরি হচ্ছে, তবে এই দারুণ মুভির দৃশ্য আর গল্পগুলো কপি না হলে মুভি দেখে আমাদের আনন্দটা আরও অনেক বৃদ্ধি পাবে। গল্পটা সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।